নষ্ট হতে শুরু করেছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের ক্ষত। বহু ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই। ধীরে ধীরে কাটছে শিডিউল বিপর্যয়। কষ্ট লাগে এইসব ব্যবস্থাপনা অব্যবস্থাপনা সিভিল এভিয়েশনের। প্রায় 1 কোটি টাকার উপর হবে, খুব সম্ভবত সব নষ্ট হয়ে গেছে। আমাদের রাত্রে হোটেলে নিয়ে গেছিল, রাত্রে খাবার দাবার দেওয়া হয়েছে, সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, তো বলছে যে 12টা অথবা 1টা দিকে হতে পারে। পরপর 3টি বড় আগুন, নাশকতা কিনা খতিয়ে দেখার আহ্বান রাজনীতিবিদদের। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, চলছে তদন্ত, বিবৃতিতে সরকার। 4 গুণ মাশুল বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে পরিবহন ধর্মঘট। পণ্য আনা নেওয়া বন্ধ থাকে, স্থবির খালাস কার্যক্রম। জলবায়ু পরিবর্তনে বরেন্দ্র অঞ্চলে বেড়েছে বজ্রপাতের ঝুঁকি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রোপণ হচ্ছে লক্ষাধিক তাল গাছ। এবং ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে নো কিংস স্লোগানে বিক্ষোভ। দেশকে স্বৈরতন্ত্রের দিকে নেয়ার অভিযোগ। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনে সঙ্গে আছি সানি মৃধা। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স। সেই সাথে ছাই হয়েছে বহু ব্যবসায়ীর স্বপ্ন। থমকে গেছে কয়েক হাজার মানুষের প্রবাস যাত্রা। 7 ঘন্টা বিমান ওঠানামা বন্ধ থাকার পর রাতে থেকে ফের সচল হয়েছে ফ্লাইট চলাচল। তবে নিয়ন্ত্রণে এলো কার্গো ভিলেজের ভিতরে বিক্ষিপ্তভাবে জ্বলছে আগুন। আরও জানাচ্ছেন আজহার লিমন ও রাজু আহমেদ। কে ভেবেছিল কবে বিমানবন্দরের মতো বিশেষ সংরক্ষিত এলাকায় এমন ছোবল দেবে সর্বগ্রাসী আগুন। সিনেমার মতো দেখতে কুণ্ডুলি পাকে উঠছে কালো ধোঁয়া, সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ছড়িয়ে পড়ছে দমকা বাতাসে। পুড়ে যাচ্ছে আমদানি পণ্য, অফিস, দপ্তর। চোখের সামনেই ছাই হয়ে যাচ্ছে আকাশপথে আমদানি রপ্তানির প্রধান হাব কার্গো ভিলেজের আমদানি টার্মিনাল। এইটা আমাদের কাছে রহস্যজনক বলবো না, কিন্তু এটা না বলেও কিছু বলার নেই। প্রচেষ্টারও তো কম ছিল না। একযোগে আগুন মোকাবেলায় ফায়ার ব্রিগেডের 37 ইউনিট, বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত বিমান বাহিনীর বিভিন্ন বিভাগের 5 শতাধিক সদস্য, আনসার, বিজিবি, র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও। কিন্তু সবাই মিলেই এই আগুনকে বাগে আনতে কেটে গেছে 7 ঘন্টা। কিন্তু আগুন জ্বলছিল এর পরেও। চোর পুলিশ খেলার মতো সারা রাত ধরে ফায়ার সার্ভিস এবং আগুনের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। এখন রাত প্রায় 2টা 12 ঘন্টা পরও দেখতে পাচ্ছি যে এই কার্গো ভিলেজের বিভিন্ন দপ্তর থেকে এখনও দাও দাও আগুন জ্বলছে, যেখানে এখন ফায়ার সার্ভিস পানি নিক্ষেপ করছে। এবং এইভাবে কিছুক্ষণ আগেও যখন পানি নিক্ষেপ করছিল ফায়ার সার্ভিস, তখন আগুন কিছুটা কমে এসেছিল, কিন্তু তারা কাজ বন্ধ রাখার পর আবারও আগুন জ্বলতে শুরু করে। এভাবে এই কুরিয়ার সেকশন থেকে শুরু করে প্রতিটি ইউনিটের বিভিন্ন দপ্তরে রাত অবধি আগুন জ্বলতে দেখা গেছে। সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয় কার্গো ভিলেজের রপ্তানি অংশে আগুনের ছোঁয়া লাগেনি। তবে সকাল অবধি তারা জানাতে পারেনি আমদানি অংশ কতটা পড়েছে। আমদানিকারকদের একজন আহসান পাটোয়ারি মধ্যরাত পেরিয়ে তখনও আশা করছেন আগুন লাগার ঠিক আগ মুহূর্তে খালাস হওয়া তার শিপমেন্ট হয়তো আগুনে পড়েনি। উনি আমার চাচা, উনি এখন কি করবে দিশাহারা হয়ে গেছে। এখন উনি বাড়িতেও যাচ্ছে না। এখন রাত বাজে প্রায় 1টা, এখন পর্যন্ত উনি এখনো স্ট্যান্ডিং দাঁড়ায় আছে। এটা ঠিক এই আগুন এমন একটা সময় লাগলো যখন বাংলাদেশকে দেয়া কার্গো সুবিধা ভারত বন্ধ করে দেবার পর গেল 6 মাস ধরে কার্গো খাতে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। এবং বিশাল কার্গো টার্মিনালের কুরিয়ার সেকশনের আগুন কিভাবে দুর্দমনীয় গতিতে ইন্ডাস্ট্রিয়াল, গার্মেন্টস, কমার্শিয়াল, প্রযুক্তি সরঞ্জামের মতো ডেঞ্জারাস ইউনিট, ফার্মাসিউটিক্যাল কিংবা একদম ভিআইপি লাউঞ্জ লাগোয়া বিশেষ ইউনিট পর্যন্ত পৌঁছে গেল, তারও সদুত্তর মেলেনি এখনও।
দেশের প্রায় সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রকাশ করেছে নাশকতার ষড়যন্ত্রে নিয়ে উদ্বেগ, কিন্তু আসলে কি ঘটেছে তার উত্তরে আগুন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বাতাসের চেয়ে আর কাউকে বেশি দায়ী করতে দেখা যায়নি সংস্থাগুলোকে। কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা, খুব কম্পার্টমেন্ট করা এবং আপনার কংক্রিটের দেয়াল, তো ফলে এগুলোকে প্রত্যেকটাকেই ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু বাতাস বেশি ছিল, ফলে দ্রুত যেহেতু খোলা জায়গায় যে এক্সপোজ যে আইটেমগুলো ছিল, শুকনো আইটেম, দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে। অবশ্য এই ঘটনার কারণ উদ্ঘাটন, ক্ষতি নিরূপণ ও ভবিষ্যতের পথরেখা তৈরির লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এনবিআর আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। গভীর রাত অবধি দফায় দফায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করা বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, সত্য জানতে তারা এই তদন্ত কমিটির উপরই ভরসা করছেন। আমার মনে হয় প্রিম্যাচিওর, আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদের জন্য এই কাজকে সহজ করে দেন। চাপা কিংবা চোখে দেখা আগুন কিংবা কুণ্ডলি পাকানো এই ধোঁয়ার মধ্যে সারা রাত ধরে এভাবে সজাগ থাকতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন বিভাগকে। এভাবে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে অন্যরকম এক রাত কেটেছে যাত্রী টার্মিনালও। সেখানকার খবর জানবো আমরা সহকর্মী রাজু আহমেদের কাছ থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যখন দাউ দাউ করে জ্বলছে আগুন, তখন প্রবাস যাত্রার অনিশ্চয়তায় কপালে চিন্তার ভাঁজ হাজারো যাত্রীর। বিমানবন্দরের আকাশের কালো ধোঁয়া যত উড়েছে ততই ভোগান্তি বেড়েছে যাত্রীদের। 9টার পরে থেকে ফ্লাইট শিডিউল ঠিক করবে, আমার শুনে মনটা অনেক ভরে গেছে। সমস্ত লোকই এখন বিপদগামী আর কি, যেটা বলা হয়েছে, সবাই চিন্তাধারা টেনশনের মধ্যে আছে সবাই আমরা। কারো কারো বিদায়ের বেদনা রূপান্তর হয়েছে কর্মহারানোর চাপা আতঙ্কে। আগুনের ভয়াবহতায় দুপুর থেকে বন্ধ হয়ে যাওয়া সব ধরনের ফ্লাইট রাত 9টায় ওঠানামা শুরু করলেও বাতিল হয় অনেকের যাত্রা। অনেকের অপেক্ষার প্রহর বাড়ে 5 থেকে 7 ঘন্টা। আমার ফ্লাইট আজকে রাতে 2টা বাজে ছিল সৌদি এয়ারলাইন্স থেকে, তারপরে এটা শিডিউল চেঞ্জ করে তারপরে দিয়েছে আগামীকাল সকাল 10:55 কাতার এয়ারলাইন্সে আমার ফ্লাইট দিয়ে দিয়েছে। আগুন ধরার কারণে আমাদের ফ্লাইটটা ক্যান্সেল করে দেয়। প্রথমে বলে নাই, অনেকক্ষণ পর আমাদের ঘুরানো কারণের পর আমাদের রাত 11টার সময় বাই করে দেয় আর কি। এদিকে অগ্নিকাণ্ডের দিনের পরের তারিখে যাদের যাত্রা তারাও শঙ্কিত উড়াল নিয়ে। শুধু বিদেশ নয়, দেশে আসতেও ভোগান্তিতে পড়ে অনেকে। ফ্লাইট অগ্নি সংযোগের জন্য মিস হয়েছে, মিস হইয়া আবার রাত ভোর 5টায় দিছে। এখন তো আশা করি বিপর্যয়ের মধ্যে আছি। এখন রাত্রে ফ্লাইট কয়টার দিকে হয় তা তো জানা নাই। গেলে বলতে পারবো আর কি কয়টা বাজে ফ্লাইট হবে, কি আসে বিষয়, আজকে কি ফ্লাইট দিবে না দিবে না বলতে পারি না এখনো। আগুনের আতঙ্ক আর বিদায়ের বেদনায় এক হয়ে প্রবাস যাত্রার কষ্ট বাড়িয়েছে যাত্রীদের। তবে তাদের প্রত্যাশায় এই ভোগান্তি যেন প্রভাব না ফেলে তাদের কর্মে। শত বাধা পেরিয়ে তারা যেতে চায় বিদেশে, অবদান রাখতে চায় দেশের রেমিটেন্সে। রাজু আহমেদ, এখন, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে শত শত কোটি টাকার আমদানি রপ্তানি পণ্য পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় শত শত কোটি টাকা হতে পারে। সকালে বিভিন্ন কোম্পানির কর্মকর্তা ও প্রতিনিধিরা বিমানবন্দরে এসে জানান, বিমানবন্দরে আমদানি করা পণ্যের প্রায় সবই পুড়ে গেছে। বিমানবন্দরের কর্তৃপক্ষের অবহেলার কারণে এই শত শত কোটি টাকার ক্ষতিপূরণ কে দেবে বলেও ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন। 30 বছর ধরে এই জায়গায় আছি, আমার অল্প কিছু হয়েছে বা 5টা শিপমেন্ট গেছে, কিন্তু কোটি কোটি মানুষের এই বাংলাদেশি ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়েছে। এই কর্তৃপক্ষ যেন পরবর্তী যে এই ধরনের কোনো পরিস্থিতি না হয় তার জন্য সর্বোচ্চ কোনো পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী এইভাবে হইতে হবে, যেখানে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়, তাৎক্ষণিক কোনো নিলে হাতের নিয়ন্ত্রণে আসে। এখন গোডাউন খোলে নাই, তা এখন বলতে পারছি না কি অবস্থায় আছে, কি আছে কি না আদৌ মাল। তবে আমি খবর নিয়েছি যে আমাদের লোডারে যারা মাল খুঁজে নিয়ে আসে তাদের থেকে খবর নিয়েছি, মাল একটাও নাই, সব নষ্ট হয়ে গেছে। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে এখনও বিক্ষিপ্তভাবে চলছে আগুন। ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষত। সেখানকার সবশেষ অবস্থা জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন তানজিলা খান মিম। মিম, কার্গো ভিলেজের আগুন কি পুরোপুরি নির্বাপন হয়েছে কিনা, সেই সাথে জানাবেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, কি পরিমাণে ক্ষতি হলো?
না সানি, পুরোপুরিভাবে আগুন নিভেছে সেটি বলা বেশ মুশকিল, কারণ আপনি যেমন বলছিলেন বিক্ষিপ্তভাবে এখনো পর্যন্ত কিন্তু ভেতরে কোথাও কোথাও আগুন জ্বলছে। আমরা যখন প্রবেশ মুখে দাঁড়িয়েছিলাম তখন আমরা দেখতে পেয়েছি, যদিও গণমাধ্যম কিংবা কোনো ব্যবসায়ীদেরকে, সাধারণ মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তবে আমরা বাহির থেকে যতটুকু দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে পর্যন্ত জানিয়েছিলাম যে আপাতত এই অত্র এলাকায় আগুনের ধোঁয়া ওঠা বন্ধ রয়েছে। তবে এখন কিন্তু আবারও বেশ কয়েক জায়গাতেই খুব বিশাল আকারেই আসলে এই আগুনের যে কালো ধোঁয়া, সেই ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে ভেতরে যেই জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে, তার যে পুড়ে যাওয়ার যে ক্ষতবিক্ষত হওয়ার যে গন্ধ, সেটি কিন্তু এখন একদম স্পষ্টভাবেই অনুভব করা যাচ্ছে। আর এখানে এরই মধ্যে সকাল থেকে আমরা বিভিন্ন C&F এজেন্টদেরকে দেখতে পেয়েছি যারা উপস্থিত হয়েছেন, যারা তাদের লোকসানের কথাগুলো আমাদের মাধ্যমে জানাচ্ছিলেন, যারা বিভিন্ন রকম অভিযোগ আমাদেরকে বলছিলেন, সেটি ফায়ার সার্ভিসকে ঘিরে, বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি তাদের যে অভিযোগ রয়েছে। তারা বলছিলেন পুরো অত্র এলাকা সিসিটিভি ক্যামেরার আওতাধীন রয়েছে এবং সব সময় তারা যেহেতু এক একজন বলছিলেন অনেকটা দীর্ঘ সময়, 25 থেকে 30 বছর কিংবা কেউ কেউ তারও বেশি সময় ধরে এই আকাশপথে পণ্য আমদানি রপ্তানির সঙ্গে জড়িত রয়েছে, এই ব্যবসার সঙ্গে তারা সেখানে আসা যাওয়া করেন। তারা সবসময় দেখেন নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার। সেই জায়গা থেকে কিভাবে এরকম একটি সেন্সিটিভ জায়গায় সেখানে এভাবে আগুন লেগে গেল এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনতে এতটা সময় লাগলো, সেটি নিয়ে কিন্তু তারা গতকাল থেকেই প্রশ্ন তুলেছেন। এবং গতকাল যারা আগুনের কথা শুনেও আসতে পারেনি, আজ যারা এসেছেন তাদের কিছু যদি পাওয়া যায় কিংবা একটু যদি ভেতরে ঢোকা যায়, নিজেদের পণ্যগুলো যেখানে আছিল সেই জায়গাটার কি অবস্থা সেটি যদি নিজ চোখে দেখা যায়, সেই আশায় এসেছেন। তারা কিন্তু আসলে সেই অভিযোগগুলো তুলছেন এবং বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে তারা বলছিলেন যে তারা সবসময় শতভাগে এই জায়গার নিরাপত্তা নিশ্চিত করে। তাহলে কিভাবে আসলে এই আগুনের সূত্রপাতটি হলো সেটি কেন এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আমরা কিন্তু জানি ইতোমধ্যেই 7 সদস্যের, গতকাল রাতে কিন্তু 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি বিমান বাহিনীর কর্তৃপক্ষের যারা সদস্য রয়েছেন তাদেরকে সেখানে রাখা হয়েছে সেই তদন্ত কমিটিতে এবং 5 কর্মদিবসের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আর একই সঙ্গে তারা ব্যবসায়ীরা যারা ছিলেন তারা বলছিলেন যে তাদের এলসি করা যে পণ্যগুলো ছিল সেগুলোর কিছু কিছু পণ্যের বীমা ছিল, তবে বীমা থাকলেও সেগুলো আবার কোম্পানির দিক থেকে সেই বীমাগুলো করা ছিল। ব্যক্তিগতভাবে যারা পণ্য আনা নেওয়া করেন তাদের পণ্যগুলোর বীমা ছিল না এবং তাদের পণ্যের যেই বীমা বা ক্ষতিপূরণ, যেহেতু বীমা ছিল না তাহলে সেই ক্ষতিপূরণগুলো তারা কিভাবে পাবে। যদিও গতকাল আসলে জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে যে তারা আসলে বীমা করা যাদের রয়েছে তারা ক্ষতিপূরণ পাবে। তবে ব্যবসায়ীরা বলছে ক্ষতিপূরণ পেলেও কতটুকু ক্ষতিপূরণ আসলে তারা পাবে, যাদের পুরোপুরি ক্ষতি হয়েছে, শত শত কোটি টাকা ক্ষতি হচ্ছে, তারা কি আসলে সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবে, সেটা কি আদতে সম্ভব কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু তারা তুলেছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যেই আগুন জ্বলছে সেই আগুন থেকে কিন্তু এখনো ধোঁয়া বের হচ্ছে এবং সেই ধোঁয়া কিন্তু যারা ভেতরে ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন, সেনা সদস্যরা রয়েছেন, তারা এখনো পর্যন্ত আগুন নেভানোর কাজ করছে। ফায়ার সার্ভিসের ইউনিট এখনো এখানে রয়েছে, সেই ইউনিট দিয়ে তারা ভেতরে পানি ছিটিয়ে এখনো পর্যন্ত আগুন একদমই পুরোপুরিভাবে নির্বাপন করার সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছে। উৎসুক জনতার অনেক ভিড় হয়েছে এখানে, তারা যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা চেষ্টা করছেন, সেই নিরাপত্তা কর্মীরা চেষ্টা করছে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার। এবং আমরা চেষ্টা করব যে যদি আসলে অনুমতি সাপেক্ষে ভেতরে প্রবেশ করা যায় তাহলে অবশ্যই প্রবেশ করে সেটি সাধারণ জনগণকে বা সাধারণ দর্শক যারা রয়েছেন, যারা আসলে দেখতে চাচ্ছেন ভেতরের ক্ষয়ক্ষতির চিত্র, সেটি দেখানোর। তবে সাধারণ চোখে যদি বলি ক্ষয়ক্ষতির কথা, যেটি আমরা আসলে যারা নিরাপত্তা কর্মীরা রয়েছে তাদের কাছেই জিজ্ঞেস করছিলাম, তাদের কাছে যখন আমরা জিজ্ঞেস করছিলাম তারাই যেটি বলছিলেন যে ভেতরের অবস্থা একদমই পুরোপুরিভাবে কোনো পণ্য অক্ষত অবস্থায় নেই, সব পণ্যই পুরো ছাই হয়ে গিয়েছে এবং সব পণ্যের আসলে সেই পণ্যগুলো কিন্তু যে যারা এসেছেন কিছুটা আশায় যে যদি কোনো পণ্য পাওয়া যায় সে পণ্যটি আবারও তারা নিয়ে যেতে চান, সেরকম কিন্তু কোনো পণ্যই আর অবশিষ্ট নেই। যেহেতু সানি আমরা জানি গতকাল প্রায় 7 ঘন্টা ধরে আগুন জ্বলেছে এবং সেই 7 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে এরকম একটি জায়গায় যেখানে রাসায়নিক ছিল, সেই রাসায়নিক থেকে দাহ্য পদার্থে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে
হয়েছে যেই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে অনেকটা বেগ পেতে হয়েছে, কারণ এই পুরো বিমানবন্দর এলাকাটি একটি উন্মুক্ত এলাকা, সেখানে বাতাসের বেগ অনেক বেশি ছিল এবং দাহ্য পদার্থ থাকা সরাসরি তারা পানি দিতে পারেনি। পানি যেমন ছিল, ফোম ব্যবহার করে সেই দাহ্য পদার্থের জায়গাগুলোতে যতটা সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার বা আগুন নির্বাপন করার তারা চেষ্টা করেছে এবং সবকিছু মিলে 7 ঘন্টা সময় কিন্তু লেগে গিয়েছে। আর এত ঘন্টা পার হয়ে গিয়েছে, তারপরও কিন্তু ভেতরে এখনো বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে আর পুরো আকাশ কিন্তু একটু পরপরই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। কিছুটা গতকাল রাতে যেমন ছিল তেমন পরিবেশ এখনো সৃষ্টি হয়েছে। সানি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ বিমানবন্দর থেকে। সহকর্মী মিম জানাচ্ছিলেন কার্গো ভিলেজে আগুন লাগা সবশেষ খবর। এবার জানবো শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার ফলে ফ্লাইট কিছু বিলম্বিত হয়েছে, সেই ফ্লাইটের খবর জানতে সহকর্মী পুলক আছেন সেখানে। পুলক, বিলম্বিত হওয়া ফ্লাইটগুলো কখন পুনর্নির্ধারিত সময় ছাড়বে, সেই সাথে ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে জানাবেন। সানি, গতকাল বিমানবন্দরের যে কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছিল, তারপর থেকেই কিন্তু ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই কিন্তু ফ্লাইট যেগুলো সেগুলো স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বিলম্বিত হচ্ছিল এবং একটা পর্যায়ে কিন্তু যে স্থগিত ঘোষণা করা হয় এবং সেই স্থগিত আদেশ কিন্তু রাত 9টা পর্যন্ত চলে এবং সেই পরিপ্রেক্ষিতেই এই বিমানবন্দর এলাকায় কিন্তু যেই যাত্রীরা এসেছিলেন তাদের ফ্লাইট যে স্বাভাবিক প্রক্রিয়ায় যে ফ্লাইট চলছিল সেইগুলো কিন্তু বেশ বিলম্বিত হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত সর্বমোট 25টি ফ্লাইট রিশিডিউল করা হয়েছে। মানে যেই ফ্লাইটগুলো বিলম্বিত হয়েছিল এবং উড্ডয়ন করতে পারেনি সেই ফ্লাইটগুলো নতুন করে 25টি ফ্লাইটে নতুন করে সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া গতকাল থেকে 15টি ফ্লাইট কিন্তু ডাইভার্টেড হয়েছে এবং এই ডাইভার্টেড ফ্লাইটগুলো কিন্তু সিলেট এবং চট্টগ্রামে ল্যান্ড করেছিল এবং সেগুলো কিন্তু পর্যায়ক্রমে আমরা দেখেছি রাত থেকে সকাল অবধি এই ফ্লাইটগুলো কিন্তু আবার ঢাকায় এসে পৌঁছেছে এবং 6টি ফ্লাইট ক্যান্সেল হয়েছিল। এই 6টি ফ্লাইট ক্যান্সেলের মধ্যে কিন্তু 4টি ফ্লাইট কিন্তু নতুন করে শিডিউল করা হয়েছে, আমরা সকাল থেকে এসে জেনেছি এবং এর মধ্যে 2টি ফ্লাইট কিন্তু এখনও কোনো শিডিউল করা হয় নাই। এই 2টি ফ্লাইট যদি আমি একটু আপডেট জানিয়ে রাখতে চাই, সেই 2টি হচ্ছে একটি দুবাইগামী গতকালকের এমিরেটস ফ্লাইট যেটির নাম্বার হচ্ছে EK587 এবং শারজাগামী এয়ার অ্যারেবিয়ার ফ্লাইট G9572। এই 2টি ফ্লাইট এখনও পুনরায় শিডিউলের অপেক্ষায় আছে এবং এই দুটি যেহেতু এখনও ক্যান্সেল দেখাচ্ছে সেহেতু এই দুটির উড্ডয়নের যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনও স্থবির হয়ে আছে এবং কাল 9টা থেকে আমরা শুনেছিলাম যে ফ্লাইট চলাচল শুরু হলেও পূর্ণাঙ্গ গতিতে কিন্তু এখনও পর্যন্ত সক্ষমতা শাহজালাল বিমানবন্দরের যে সক্ষমতা সেই সক্ষমতা অনুযায়ী কিন্তু অপারেশন শুরু হয়নি। আমরা শুনেছি যে ফ্লাইটগুলো কিন্তু গতকাল রাত থেকেই অর্থাৎ রাত 9টার পর থেকে যে স্বাভাবিক প্রক্রিয়ায় বলেছিল তারা যে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে, তারপরেও কিন্তু যে ফ্লাইটগুলো 9টার পরে শিডিউল ছিল সেই ফ্লাইটগুলো কিন্তু 5 থেকে 10 ঘন্টা বিলম্বে উড্ডয়ন করেছিল এবং এখনও কিন্তু কিছু কিছু ফ্লাইট 2 ঘন্টা থেকে 3 ঘন্টা বিলম্বে উড্ডয়ন করছে। আমরা এখানে কথা বলেছি যাদের ফ্লাইট কালকে গতকাল রিশিডিউল গতকাল যাদের ফ্লাইট ছিল এবং সেই ফ্লাইটগুলো আজকে রিশিডিউল করা হয়েছে তাদের কিছু কিছু ফ্লাইট পড়েছে 12টা অথবা 2টার দিকে, অর্থাৎ সকাল 10টার পর থেকে এই ফ্লাইটগুলো কিন্তু রিশিডিউল করা হচ্ছে। যেমন যাত্রীরা বলছিলেন যে তাদের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু চরম মাত্রায় পৌঁছেছে, কারণ এই যে ফ্লাইটগুলো যেগুলো রিশিডিউল করা হয়েছে এগুলো ম্যাক্সিমামই ছিল মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট এবং মধ্যপ্রাচ্যে কিন্তু আমাদের সর্বোচ্চ সংখ্যক শ্রমিকরা যান এবং এই শ্রমিকরা যারা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে তারা প্রবণতা থাকে তারা শেষ সময়ে গন্তব্যের জন্য তারা রওনা দেন এবং এই ধরনের যখন বিলম্বের ঘটনায় তারা পড়েন তখন কিন্তু বেশ ভোগান্তিতে শিকার হতে আমরা তাদের কাছে শুনেছি। তারা বলছেন যে আমরা তারা যে সময় ফ্লাইটটি নিয়েছিল তার এখন এই যে বিলম্বের ঘটনার কারণে তাদের কর্মস্থল যেগুলো সেখানে কিন্তু তাদের প্রভাব পড়তে পারে। এছাড়া ভোগান্তি যদি আমি কথা বলি তাহলে ভোগান্তির ব্যাপারটি এতটুকুই, কিন্তু গতকাল উপদেষ্টা যেই আশ্বাসটা দিয়েছিলেন যে যাদের ফ্লাইট বিলম্ব হয়েছে সেই সকল যাত্রীদেরকে কিন্তু গতকাল রাতে হোটেলে রাখা হয়েছিল, সেখানে খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল এবং তাদের যথেষ্ট আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল এবং আমরা যতদূর জানতে পেরেছি যে আজ সকাল 9টা থেকে ফ্লাইট ম্যানেজমেন্টের কর্মীরা যখন আসতে শুরু করেছে
তখন থেকেই শিডিউলের যে গতিটি আমরা যেটা আগে বলছিলাম যে ফ্লাইটের যে স্বাভাবিক প্রক্রিয়াটি যে ব্যাহত হচ্ছে সেটি কিন্তু এখন গতিশীল পর্যায়ে রয়েছে। সকাল 9টা থেকে ফ্লাইট ম্যানেজমেন্টের কর্মীরা যখন থেকে আসতে শুরু করেছেন তারপর থেকে। এছাড়া আমি যদি এখন জানিয়ে রাখতে চাই যে বর্তমানে টার্মিনাল 2-এর যে 6 নম্বর গেটটিতে রয়েছে, এই 6 নম্বর গেটের সামনে আমি রয়েছি। এই 6 নম্বর গেটটি দিয়েই কিন্তু যেসব যাত্রীরা বিলম্বে যেসব রিশিডিউল ফ্লাইটের যাত্রীরা রয়েছেন সেই সকল রিশিডিউল ফ্লাইটের যাত্রীদের কিন্তু এই 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করানো হচ্ছে। তো এই ছিল সানি আমার কাছে বিমানবন্দরের টার্মিনাল 2 থেকে সর্বশেষ পরিস্থিতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট সম্পর্কে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরেজ্জামান পুলক। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তারেক রহমান বলেন, জাতিস্থাপনে এমন অগ্নিকাণ্ড জাতির জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। অপরদিকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানও সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলোকে সন্দেহজনক বলে মন্তব্য করেন এবং ষড়যন্ত্রের কোনো ইঙ্গিত আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। এছাড়া ইসলামী আন্দোলন, এবি পার্টি ও খেলাফতে মজলিসও শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে সাম্প্রতিক কয়েকটি আগুনের ঘটনা গভীরভাবে তদন্ত চলছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে সরকার। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়। এতে বলা হয়, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত হওয়া একাধিক অগ্নিকাণ্ডে জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে জানিয়ে বলা হয়, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে সরকার। বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে। ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্র উত্তরণের পথে যে কোনো হুমকি মোকাবেলা করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে। মাশুল বাড়ানোর প্রতিবাদে প্রায় অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। একযোগে কর্মসূচি পালন করছে পরিবহন মালিক, সিএনডিএফ, এজেন্টস অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী নেতারা। পরিবহন মালিকদের কর্মবিরতি গতকাল থেকে বন্ধ হয়েছে চট্টগ্রামের বন্দরের পণ্য পরিবহন। আজ থেকে 4 ঘন্টার কর্মবিরতি পালন শুরু করেছে সিএনডিএফ, এজেন্টস অ্যাসোসিয়েশন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, জানাবেন সামগ্রিকভাবে বন্দরে কী প্রভাব পড়েছে? সানি, সামগ্রিক প্রভাব বলতে কিন্তু এর প্রভাব ব্যাপক। যেহেতু পণ্য ডেলিভারি পুরোপুরি বন্ধ রয়েছে, তাই শিল্পের কাঁচামালও খালাস হচ্ছে না এবং রফতানি পণ্য কিন্তু শিপমেন্ট ব্যাহত হচ্ছে। যেহেতু ডিপোগুলো থেকে কোনো রফতানি পণ্য চট্টগ্রাম বন্দরে যেতে পারছে না এই পরিবহন ধর্মঘটের কারণে। এবং প্রতিদিন গড়ে প্রায় চট্টগ্রাম বন্দর থেকে 3 থেকে 4 হাজার টিউজ কন্টেনার ডেলিভারি দেওয়া হয়। এর বাইরেও কার্গো পণ্য ডেলিভারি হয় এবং রফতানি পণ্য শিপমেন্ট হয় প্রায় 2,500 টিউজ কন্টেইনার। এবং এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি যে বিশেষ করে আমাদের রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে কিন্তু একটু লিড টাইম বা নির্দিষ্ট সময় থাকে এবং যে সময়ের মধ্যে তাদেরকে রফতানিকারকের আদেশ অনুযায়ী পণ্যগুলো পাঠাতে হয়, কিন্তু সেই সময় যদি তারা পণ্য পাঠাতে না পারেন সেক্ষেত্রে তাদেরকে অনেক সময় ক্রেতারা ডিসকাউন্ট বা পণ্যের বা পোশাকের দাম কমানোর তারা নির্দেশ দিয়ে থাকেন বা অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে রফতানিকারককে বাধ্য হয়ে আকাশপথে বা বিমানে পণ্য পাঠাতে হয় এবং যার খরচে পায় কয়েক গুণ। এবং এই বন্দরে যে কার্যক্রম বন্ধ থাকার কারণে কিন্তু মার্চেন্ট শ্রমিক ইউনিয়ন বা পণ্য ওঠানা বা খালাসের কাজে যেসব শ্রমিকরা নিয়োজিত আছে তারাও কিন্তু অনেকটা বেকার হয়ে আছে এবং তারা
দুদিন ধরে বা আজ দুদিন ধরি, তাহলে তারা কিন্তু কোনো কাজ না থাকার কারণে তাদের বা কোনো আয়ও নেই এবং সেটা নিয়ে তারা একটু দুশ্চিন্তায় আছে। এর বাইরে পরিবহন শ্রমিকরাও কিন্তু অনেকটা বেকার অবস্থায় আছে এবং যেহেতু গাড়ি না চললে কিন্তু তাদের আয় আসে না। তো এক্ষেত্রে আসলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত 14ই সেপ্টেম্বর যে মাসুল বাড়িয়েছে 52টি সেবার বিপরীতে গড় 41%, সেই সাথে 14 অক্টোবর রাত থেকে চট্টগ্রাম বন্দরে প্রবেশের ফি এবং যানবাহন প্রবেশের ফি বাড়িয়ে প্রায় 4 গুণ করা হয় এবং পরিবহন মালিক এবং শ্রমিকরা বলছে এটা অযৌক্তিক, অগ্রহণযোগ্য এবং বন্দর একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে কোনোভাবেই কোনো বিনা নোটিশে কোনো পক্ষে কারোর সাথে বা বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা ছাড়া এই ধরনের মাসুল তারা এভাবে বাড়াতে পারে না। এবং ব্যবসায়ীরা বলছেন যেখানে সরকার ট্রাম্প শুল্ক আরোপ করার পর শুল্ক কমানোর জন্য চেষ্টা করে 20% নামিয়ে এনেছে, সেখানে দেশের যেখানে বন্দর, যেটি দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং দেশের 90% আমদানি রপ্তানি বাণিজ্য যে বন্দর দিয়ে হয়, সেই বন্দরের ট্যারিফ যোগে 40% বাড়ানোটা খুবই অযৌক্তিক এবং এটা আসলে ব্যবসা বান্ধব নয় এবং রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা কমে যাবে, পুরো দেশের অর্থনীতির উপর এর বিরূপ প্রভাব পড়বে। তাই তারা 1 সপ্তাহের জন্য সময় বেঁধে দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ এবং সরকারকে, না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন বলে গতকাল তারা ঘোষণা দিয়েছেন পোর্ট ইউজার ফোরামের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরে পরিবহন ধর্মঘট সহ কার্যক্রম বন্ধের সবশেষ। চট্টগ্রাম বন্দরে পরিবহন ধর্মঘটের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। ঢাকায় শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ এবং শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ শতভাগ বোনাসের দাবিতে 8ম দিনের মতো কর্মবিরতি পালন করছে ময়মনসিংহ অঞ্চলের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন শিক্ষকরা এই কর্মবিরতি কতদিন চলমান রাখবেন? সানি, আজকে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং সেই সাথে 75% কর্মচারীদের বোনাসের দাবিতে কিন্তু 1 সপ্তাহের বেশি সময় ধরে ময়মনসিংহ অঞ্চল সহ সারা দেশের এমপিভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা কর্মবিরতিতে রয়েছেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর একটি খ্যাতিমান উচ্চ বিদ্যালয়। এখানে 2800-র মতো শিক্ষার্থী রয়েছে, 120 জনের মতো শিক্ষক রয়েছে। 1 সপ্তাহ ধরে পুরোপুরি স্থবির, পুরো সবগুলো ক্লাসে তালা ঝুলছে, ক্লাস পরীক্ষাগুলো বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা আসলে বুঝতে পারছেন না আসলে কতদিন তাদের এই ক্লাসগুলো বন্ধ থাকবে এবং শিক্ষকরা তাদের যে শিক্ষক মিলনায়তন রয়েছে সেখানে বসে রয়েছেন এবং একাংশ ঢাকায় আন্দোলনে যোগ দিয়েছেন। আমরা সর্বশেষ যেটা জানি যে গত বৃহস্পতিবার সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সঙ্গে যে বৈঠকটি হয়, সেই বৈঠকটি যেহেতু ফলপ্রসূ হয়নি, তার পরবর্তীতে তারা কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছেন এবং সেখান থেকে যেটা বলা হচ্ছিল যে তারা শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে 10% বাড়ি ভাড়া এবং আগামী বাজেট থেকে 10% বাড়ি ভাড়া যে দাবিটি তারা জানিয়েছেন সেটি আসলে প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে এবং সেটি পুনর্বিবেচনার কথাও তারা সেটা বলেছেন এবং সেই আলোচনাটি ফলপ্রসূ না হয়ে এবং তাদের যেটি অভিযোগ যে শিক্ষা উপদেষ্টা সেখান থেকে উঠে গেছেন বা তাদের কথা শোনেননি, রাখেননি, সেই বিষয়টি উল্লেখ করে কিন্তু তারা বলেছেন যে তাদের যে আলোচনা সেটি ফলপ্রসূ হয়নি। সুতরাং তারা যে দাবিগুলো জানিয়েছেন সেইগুলো ন্যায্য দাবি। তারা বলছেন যে যত দিন যাচ্ছে তাদের খরচ বাড়ছে, তাদের অর্থনৈতিক যে জীবনযাত্রা সেখানে প্রভাব পড়ছে, বাড়ি ভাড়া বাড়ছে, চিকিৎসা খরচ বাড়ছে। সুতরাং এই অবস্থা থেকে আসলে তাদের যে মানসিক অবস্থাটা সেখানে ক্লাসরুমেও তারা আসলে খুব বেশি একটা মনোযোগী হতে পারছে না। সুতরাং শিক্ষাক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটছে। সুতরাং যেটা বলছেন শিক্ষকরা তারা আসলে ক্লাসে ফিরে যেতে চান, সেই পাঠদানে ফিরে যেতে চান এবং তার আগে যত দ্রুত সম্ভব সরকার যেন তাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো তারা মেনে নেয়, এমনটি কিন্তু শিক্ষকরা দাবি করছেন। তবে সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকরা যেটা বলছেন যে দ্রুত এই অচলায়তন অবস্থাটা কাটিয়ে ওঠা প্রয়োজন, কারণ এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহে এখন পর্যন্ত। বেসরকারি শিক্ষকদের কর্মবিরতির সবশেষ খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিল সহকর্মী ইমতিয়াজ আহমেদ। পথ হারিয়েছে ঋতুচক্র, বর্ষার জল গুলিয়েছে শরৎ, হেমন্ত আর শীতের ঘর। আকাশ জুড়ে মেঘের তর্জন গর্জনে রীতিমতো দুর্যোগের রূপ পেয়েছে খটখটে শুষ্ক বরেন্দ্র শহর। জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাতের ঝুঁকি বেড়েছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে। এমন অবস্থায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জেলার বরেন্দ্র এলাকায় রোপণ করা হচ্ছে 1 লাখ তালের গাছ। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। ভাদ্র পেরিয়েছে কবেই, আশ্বিনের এখন শেষ ভাগ। কোথায়
ধুমুল আকাশ হবে ময়ূরকুণ্ঠী নীল, তা নয় গোমরা মুখে চলে যত তর্জন গর্জন। পরিবেশবিদরা বলছেন, অনিয়মিত জলবায়ুর পরিবর্তনের কারণে বরেন্দ্র অঞ্চলে বাড়ছে প্রাকৃতিক বৈরিতা। খরা ও অতিবৃষ্টির সাথে বাড়ছে অস্বাভাবিক বজ্রপাতের ঘটনা। তাতে ফল ফসলের ক্ষতির সাথে প্রাণ হারাচ্ছে কৃষক শ্রমিক। বায়ুমণ্ডলের যে ইলেকট্রন, এই ইলেকট্রন শোষণে ব্যাপক ভূমিকা পালন করে এবং যে এলাকায় প্রচুর তালগাছ থাকে সেই এলাকায় এই যে বজ্রপাত, লাইটনিং, এটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, যার ফলে পরিবেশ রক্ষায় এনভায়রনমেন্টাল রেজিলিয়েন্সের তালবাসের ভূমিকা অনেক বেশি। বরেন্দ্র অঞ্চল ভিত্তিক গবেষণা ও স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট স্কোয়ার ফাউন্ডেশন, ICDDRB আর স্থানীয় পত্রপত্রিকার পর্যবেক্ষণ প্রতিবেদন বলছে, 2010 থেকে 2025 সাল পর্যন্ত রাজশাহীর বরেন্দ্র এলাকার 3 জেলায় বজ্রপাত হয়েছে অন্তত 567 বার। তাতে প্রাণ গেছে 399 জনের। এ অবস্থায় ধুধু বরেন্দ্র অঞ্চলে বজ্রপাতের পরিমাণ কমাতে বন বিভাগ ও পরিবেশ প্রেমীরা বাড়িয়েছেন গাছ লাগানোর পরিমাণ। এর অংশ হিসেবে বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সহযোগিতায় গোদাগাড়িতে লাগানো হয়েছে 1 লাখ তালের চারা। দেশের প্রকৃতি জলবায়ু পরিবর্তন ভারসাম্য রক্ষা করার জন্য এ কারণে আমরা যোগ দিয়েছি, যেহেতু আমাদের উপকার দেশের উপকার। তাল গাছ লাগাইলে উপকার আছে, তাল গাছের সব কিছুর পিঠা মিঠা 12 কেজি সব কিছু হাবি ঝাবি খাই। সর্বসকলে এটাই বলতে পারি যে তাল গাছ রোপণ করলে আমাদের বরেন্দ্র এলাকায় অনেক উপকার হয়। আর প্রাকৃতিক বৈরিতা ঠেকানোর পাশাপাশি কৃষিকাজে উপকারিতায় গাছের পরিচর্যা করছে গ্রামবাসীরাই। এই জমিগুলোতে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়, সার ব্যবহার করা হয়। এটার কারণে যে ভারী ধাতুগুলো আছে রাসায়নিকে, যেমন ক্যাডমিয়াম আছে, তো লেড আছে, তো এই ধরনের ভারী ধাতুগুলো আমার এই তাল গাছগুলো শোষণ করবে। এটা হচ্ছে তাল গাছের উপকারিতা। যে মাটি ক্ষয়রোধ এবং পানির স্তর নিচে নেমে যাওয়া এবং বরেন্দ্র অঞ্চলে যে প্রতি বছর বজ্রপাতে অনেক মানুষ মারা যায়, এটা রোধ করা। আশ্বিন মাস পার হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত বর্ষা চলে যাচ্ছে, মানে শীতের মধ্যে বর্ষা ঢুকে গেছে, শীতের স্থায়িত্ব কমে গেছে, অতি বর্ষা হচ্ছে, কোনোবার অনাবৃষ্টি হচ্ছে। তো এইগুলো মূলত এই পুরো এলাকার প্রাণ বৈচিত্র্যের জন্য ক্ষতিকর, জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর। এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এইটার একটা কাউন্টার দিতে পারি আমরা, এবং এটার মূল উপায় আমাদের কাছে একটাই, সেটা হচ্ছে গাছ লাগানো। ইতিমধ্যে জেলার পানি সংকটে থাকা গ্রামগুলোয় 500-র বেশি তালগাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে। আর বন বিভাগ বলছে, বরেন্দ্র অঞ্চলে উষ্ণায়ন কমাতে প্রকল্প নিয়ে গাছের পরিমাণ বাড়াচ্ছেন তারা। রাস্তার ধারে যদি লাগানো হয় তাহলে এটা বহুমুখী উপকার। এর ভিতরে একটা উপকার হচ্ছে যে আপনার ধরেন শক্তভাবে মাটিকে ধরে রাখে, জায়গা বেশি নেয় না। আমরা আশা করতেছি যে সমস্ত তালের চারা রোপণ করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা হয়তো এই ধরনের উদ্যোগ আমাদের অব্যাহত থাকবে। এছাড়া বন বিভাগ জানিয়েছে, সামাজিক বনায়নের আওতায় চরাঞ্চলে 1 লাখ আর বরেন্দ্র এলাকায় তালবীজ লাগানো হয়েছে 50,000-এর বেশি। রাকিবুল হাসান, এখন রাজশাহী। ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 8 বাংলাদেশির মরদেহ চট্টগ্রামে এসেছে। শনিবার রাতে শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ আনা হয়। এদের মধ্যে 7 জনের মরদেহ যাবে চট্টগ্রামের সন্দ্বীপে আর 1 জনের রাউজানে। 8 অক্টোবর বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় দুর্ঘটনায় সন্দ্বীপের 7 প্রবাসী সহ 8 বাংলাদেশি নিহত হন। বিমানবন্দরে যার আসার সংবাদে স্বজনের চোখে থাকার কথা আনন্দের অশ্রু, তার আগমন আজ শোকের উপলক্ষ। পরিবার আর ভাগ্য বদলের স্বপ্ন ফেরি করে যে মানুষটি প্রবাসে পাড়ি জমিয়েছিল, সে আজ এসেছে নিথর দেহে, অন্ধকার কফিনে। মেল ফ্যামিলির প্রধান হলো আমার বাইনা, এই বাইনাকে আমি নিয়ে গেছি সাগর না বাসার জন্য। এখানে সাগর বাসলো উনি সমুদ্রে কাজ করতো, এই বাইনাকে আমি নিয়ে যাই ওইখানে, তাও বাইনা এই সাগরে গেছে, আজকে বাইনা শেষ। 7 অক্টোবর মঙ্গলবার রাতে কথা হয়েছিল ভাইয়ের সাথে শেষবারের মতো। উনি আমার বড় ভাই আমিন সওদাগর। তো এরপরে 8 অক্টোবর বুধবারে আমরা এরকম একটা নিউজ শুনতে পাই যে ওখানে একটা দুর্ঘটনা ঘটছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। 8 অক্টোবর ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 8 বাংলাদেশির মরদেহ 10 দিন পর
দেশে এসেছে। শনিবার রাত 8:30টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে তাদের নিয়ে আসা হয় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। কার্গো শাখার সামনে তাদের জন্য অপেক্ষায় ছিল 8টি অ্যাম্বুলেন্স। ওমান প্রবাসীরা খুবই শোকাহত, সাথে সাথে আমরা পুরো দেশ শোকাহত। আমরা আশা করি যে এই যে শোককে শক্তিতে পরিণত করতে হবে। শনিবার রাত 9টার দিকে কার্গো শাখা থেকে একে একে বের করা হয় মরদেহগুলো, পরে তোলা হয় অ্যাম্বুলেন্সে। শোকাবহ এই ঘটনা নাড়া দিয়েছে সন্দ্বীপের আপামর জনসাধারণকে। তাই দল মত নির্বিশেষে বিমানবন্দরে ছুটে এসেছিলেন অনেকে। মরদেহ দ্রুত দেশে আনতে ওমান প্রবাসীরা যেমন এগিয়ে এসেছিলেন, তেমনি সাড়া দিয়েছিল দূতাবাসও। মরদেহ সৎকারে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। দূতাবাস ডিউ টাইমে গত সপ্তাহে মারা গেছে, এই সপ্তাহে একদম সঠিক টাইমে আমাদেরকে ডেড বডিগুলো চলে আসছে এবং আমরা তাদের সাথে যোগাযোগ করছি। আমরা সব উপজেলা প্রশাসন এবং যেখানে এই হয়েছে তাদের সাথে আমাদের ঢাকার ডিজি স্যারের সাথে সবগুলো কথা হয়েছে। রোববার সকালে সন্দ্বীপে জানাজা শেষে তাদের দাফন করা হবে। এখন চট্টগ্রাম। টাঙ্গাইলের স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাতে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, করটিয়া বাজারের মা কালী জুয়েলার্সের স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে উৎপেতে থাকা একটি প্রাইভেট কার থেকে 3 থেকে 4 জন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা বিপ্লব কর্মকারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্পের অভিবাসন ও শিক্ষানীতি, সেনা মোতায়েন এবং বিভিন্ন খাতে বরাদ্দ কাটছাটের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নো কিংস শীর্ষক ট্রাম্প বিরোধী এই সমাবেশের অংশ হিসেবে শনিবার 2500-এর বেশি র্যালি বের করেন আয়োজকরা, যেখানে অংশ নেন কয়েক লাখ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাম্প গণতন্ত্রকে মাটি চাপা দেশে স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছেন। সতীর্থ কর্মকারের জানাবেন বিস্তারিত। ওয়াশিংটন ডিসি থেকে মিয়ামি, নিউ ইয়র্ক থেকে শিকাগো, ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলো। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এ নিয়ে তৃতীয়বারের মতো গণবিক্ষোভ দেখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের বিক্ষোভের পরিসর আগের দুইবারের চেয়ে ভিন্ন। স্থানীয় সময় শনিবার সকাল থেকে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে একযোগে শুরু হয় নো কিংস শীর্ষক সমাবেশ, যেখানে অংশ নেন লক্ষাধিক মানুষ। এদিন একসঙ্গে প্রায় 2600 র্যালি সম্পন্ন করেন আয়োজকরা। To speak when they want to silence us. It's our job to help those who can't help themselves. And we need to speak while we are still allowed to. I see what's going on in our country and I'm just appalled by the administration and just everything they are doing and the cowardice of so many Democrats to stop it. I want to support everybody else that's out here today to show that, we're all in, we have some unity today. এ সময় গণতন্ত্র ও সংবিধানের গুরুত্ব বহন করে এমন বিভিন্ন লাইন লেখা প্ল্যাকার্ড নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রধান সড়ক ও সাবওয়েতে অবস্থান নিতে দেখা যায় বিক্ষোভকারীদের। জনসমুদ্রে পরিণত হয় নিউ ইয়র্কের টাইম স্কোয়ার, বোস্টন কমন, শিকাগোর গ্র্যান্ড পার্ক সহ বহু শহর। আয়োজকদের দাবি, শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভে অংশ নেন সেনেটর বার্নি স্যান্ডার্স। কর্তৃত্ববাদী প্রবণতা দেখানোয় ট্রাম্পকে সতর্ক করেন তিনি। Our message is exactly the same. No, President Trump, we don't want you or any other king to rule us. Thank you very much, but we will maintain our democratic form of society. মূলত ট্রাম্পের অভিবাসন ও শিক্ষানীতি, সেনা মোতায়েন এবং বিভিন্ন খাতে বরাদ্দ কাটছাট এবং হেলথ কেয়ার সুবিধা কমানোর প্রতিবাদে রাস্তায় নামেন এই বিক্ষোভকারীরা। যদিও ট্রাম্পের রিপাবলিকান সমর্থকরা এই আয়োজনকে বামপন্থীদের হেইট আমেরিকা র্যালি হিসেবে উল্লেখ করেছেন। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সমাবেশে নজরদারির জন্য ব্যবহার করা হয় ড্রোন ও হেলিকপ্টার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।
শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। স্পষ্ট হতে শুরু করেছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের ক্ষত। বহু ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই, ধীরে ধীরে কাটছে শিডিউল বিপর্যয়। কষ্ট লাগে এইসব ব্যবস্থাপনা অব্যবস্থাপনা সিভিল এভিয়েশনের। প্রায় 1 কোটি টাকার উপর হবে, খুব সম্ভবত সব নষ্ট হয়ে গেছে। আমাদের রাত্রে হোটেলে নিয়ে গেছিল, রাত্রে খাবার দাবার দেওয়া হয়েছে, সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, তো বলছে যে 12টা অথবা 1টা দিকে হতে পারে। পরপর 3টি বড় আগুন, নাশকতা কিনা খতিয়ে দেখার আহ্বান রাজনীতিবিদদের। উদ্বিগ্নর কিছুই নেই, চলছে তদন্ত, বিবৃতিতে সরকার। চারগুণ মাসুল বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে পরিবহন ধর্মঘট, পণ্য আনা নেওয়া বন্ধ থাকায় স্থবির খালাস কার্যক্রম। জলবায়ু পরিবর্তনে বরেন্দ্র অঞ্চলে বেড়েছে বজ্রপাতের ঝুঁকি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রোপণ হচ্ছে লক্ষাধিক তাল গাছ। এবং ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে নো কিংস স্লোগানে বিক্ষোভ, দেশকে স্বৈরতন্ত্রের দিকে নেয়ার অভিযোগ। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon ও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।